মুনাফিকের অবস্থান তো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা আন-নিসার আয়াত নম্বর 145 আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। আওয়ামী লীগের মুনাফিকিতা আপনারা দেখতে পেয়েছেন। একদিকে তারা আমিডামি নির্বাচন করে, একদিকে তারা আসলে হলো গিয়ে ভোট চুরি করে, নিশিরাতের ভোট করে, অন্যদিকে বলে আমরা জনগণের সরকার। এই মুনাফিকিতার জন্য বাংলাদেশের জনগণ তাদেরকে পিটায় দিল্লিতে পাঠাইছে। এবং আপনারা দেখতে পেয়েছেন তাদের কোনো সাহায্যকারী নাই। একই অবস্থা যদি অন্য কেউ করতে চায় তাদের অবস্থা এটা হবে। আল্লাহ তাআলা নজির সবসময় দেখা যান মুনাফিকরা কারো সাহায্য পায় না এবং তাদের অবস্থান আসলে সবসময় জাহান্নামের সর্বনিম্ন স্তরেই হয়। এখন আমি রাজনৈতিক জায়গা থেকে আসলে কিছু কথাবার্তা বলতে চাই। এখন রাজনৈতিক যে বিষয় বলি, এটা তো আদালতের এখতিয়ারভুক্ত কখনোই ছিল না। ত্রয়োদশ সংশোধনী আমরা দেখতে পেয়েছি, তত্ত্বাবধায়ক সরকারের কথা আমরা এই জিনিসটা বলেছিলাম। এছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম রাজপথ থেকে যখন কোটা আন্দোলন হয়েছিল, সেই কোটা আন্দোলনের ভিত্তিতে পরিপত্র জারি করা হয়েছিল। আমরা আবারও যখন সেটা পরিপত্র বাতিল করা হয়েছে, আমরা যখন রাজপথে নামি তখন আবারও আমাদের হাইকোর্ট দেখানো হয়েছিল। আমরা বলেছিলাম এটা নির্বাহী আদেশের বিষয়, আপনারা আমাদেরকে হাইকোর্ট দেখান না। সেই হাইকোর্ট দেখানোর ফলাফল আপনারা দেখেছেন। সেই আন্দোলনের রেশ জুড়ে জুলাই গণ অভ্যুত্থান রচিত হয় এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটে। সুতরাং রাজনৈতিক বিষয়বলিকে রাজনৈতিকভাবেই থাকতে দেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। রাজনৈতিকভাবে যদি আপনারা মোকাবেলা না করেন, এর বিপদটা আপনারাই ডেকে আনতেছেন। কেন আমি সেই জিনিসটা বলি, জুলাইয়ের যে জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এই জিনিসটা যদি অসাংবিধানিক হয়, তবে এই অসাংবিধানিক কার্যকলাপে জড়িত থাকার জন্য বর্তমান বাংলাদেশের সরকার সহ যত রাজনৈতিক দল আছে প্রত্যেকে এটার জন্য দায়ী। কারণ আমরা কি দেখতে পাইছিলাম, এই অসাংবিধানিক সরকার, একটা ইন্টারিম গভর্নমেন্ট, তাদের আন্ডারে একটা ঐক্যমত্য কমিশন গঠন হয়েছিল। সেই ঐক্যমত্য কমিশনে সবাই গিয়েছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ঐক্যমত্য কমিশনের অংশ ছিল এবং প্রত্যেকেই মোটা দাগে সেইখান থেকে যে জুলাই সনদ হয়েছে, যে ইগুলো হয়েছিল, সব জায়গায় কিন্তু প্রত্যেকে স্বাক্ষর করেছে। সুতরাং আজকে যদি ঐক্যমত্য কমিশন বাতিল হয়, আজকে যদি জুলাই সনদ বাতিল হয়, তাহলে সংবিধান বিরোধী কাজ করার জন্য জনাব তারেক রহমান সংবিধান বিরোধী কাজ করেছে, তার এখানে সংবিধান বিরোধী রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত। ডক্টর শফিকুর রহমান এটা করেছে, তার রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত। নাহিদ ইসলাম গিয়েছে, তার রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত। আমরা দেখতে পেয়েছিলাম বর্তমান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি তো বিএনপি থেকে অ্যাসাইন ছিলেন ঐক্যমত্য কমিশনে যাওয়ার জন্য। ঐক্যমত্য কমিশনের পুরো প্রসেসটাকে তিনি দেখেছেন। আজকে তো যদি ওই ঐক্যমত্য কমিশন এবং জুলাই সনদ এই জিনিসটা হলো গিয়ে অবৈধ হয় এবং সংবিধান পরিপন্থী হয়, তাহলে আমরা কি বুঝতে পারছি, সালাউদ্দিন আহমেদ নিজেও রাষ্ট্রদ্রোহিতা করেছেন এবং তারও আসলে এই বিরুদ্ধে এই এখন রাষ্ট্রের যে তথাকথিত নিয়ম কানুন, সেটার আন্ডারে তাকে আসলে জবাব দিতে হবে। আমরা সবসময় একটা কথা বলে আসছি, যদি গণভোটের বিরুদ্ধে প্রশ্ন ওঠে তাহলে জাতীয় নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর 8টি ধারায় একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কথা উল্লেখ করা হয়েছে, সুতরাং বিদ্যমান সংবিধান অনুযায়ী 2026 সালের নির্বাচনেরও কোনো সুযোগ ছিল না। যেহেতু 2026 সালের এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসছে, গণভোট অবৈধ, আপনারা বলবেন যে হলো গিয়ে এই যে জুলাই সংবিধান অবৈধ, এই নতুন যে সনদ জুলাই সনদ জাতীয় সনদ অবৈধ, এবং এই যে নতুন যে সরকার আসছে সেটাও অবৈধ, তারেক রহমানের যে নেতৃত্বে যে মন্ত্রিসভা ক্যাবিনেট হয়েছে সেটাই অবৈধ, এবং এই সরকারের যত নিয়োগ হয়েছে সব অবৈধ। এই অবৈধতার মাঝখানে পড়ে বৈধ আসলে রয়ে গেছে মাত্র দুইজন, এক হলো শেখ হাসিনা, আরেকটা হলো শেখ হাসিনার বানানো রাষ্ট্রপতি চুপ্পু। এই দুইজনকেই আবার আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসায় দেওয়ার ষড়যন্ত্র করতেছেন কিনা, কারা কারা এই জিনিসটা করতেছে, আমরা এই জিনিসটার প্রশ্ন রাখতে চাই। আমরা একদম স্পষ্টভাবে বলতে চাই, আমরা যারাই কিনা এই সংবিধানের দোহাই দিয়ে, সাংবিধানিক ইগুলার দোহাই দিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন, তাদের আসলে আমরা হলো গিয়া তাদের সদিচ্ছা নিয়ে আমরা প্রশ্ন তুলতে চাই। আমরা 4 নম্বর জায়গায় আমরা বলতে চাচ্ছি, আমরা শুরু থেকে একটা কথাই বলে আসছি, আসলে সব কিছুর গোড়া আসলে যা মিলে হলো গিয়া 72-এর সংবিধানে। 72-এর সংবিধানের বিরুদ্ধে আমরা কিন্তু একদম স্পষ্ট অবস্থান শুরু থেকেই জানিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে স্পষ্টভাবেই বলেছিল যে 72-এর যে সংবিধান, এই সংবিধান রাখা যাবে না। এই সংবিধানের উপর ভিত্তি করেই আসলে বাংলাদেশের যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদ বারবার করে রচিত হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি, সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে কিছু রাজনৈতিক দলের অদূরদর্শিতা, গোঁড়ামি এবং হীন চক্রান্তের ফলেই বারবার এই ভুল, বারবার এই ধরনের সমস্যা আমাদের কাছে আসলে আমাদের সামনে উদয় হচ্ছে।
তো সুতরাং একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের যদি সমস্যা সমাধানের দিকে যেতে হয় ৭২-এর সংবিধানের দিকে যেতে হবে। আরেকটা ছোট্ট কথা আমরা বলেই আজকের এই কনফারেন্স শেষ করব।